আপনার শেষ লেখাটি পড়েছি বিনয়, আমি সেই কারণেই জিজ্ঞাসা করবো আরো একবার। এহেন রামের নাম উচ্চারণে মানে যাকে যে কেউ নিজের মতো করে নিজের হৃদয় মন্দিরে বসাতে পারেন, সেই মন্দিরটার যে আসনটা দেবতার জন্যই নির্দিষ্ট থাকতে হবে তা নাও হতে পারে, সেরকম একটা জায়গাতে দাঁড়িয়ে আমাদের দেশে রামের নামে চরিত্র হতে পারে, রামের নামে জয়ধ্বনি করাটা এটা রাজনৈতিক স্লোগান হয়ে গেল। এটা আমাদের জন্য কতটা দুর্ভাগ্যের? হ্যাঁ, অবশ্যই এটা দুর্ভাগ্যের। হ্যাঁ, একটা জিনিস আমি বলবো, রাম যেহেতু মর্যাদা পুরুষোত্তম, সেই জায়গা থেকে, এবং যেটা রবীন্দ্রনাথও বলছেন, রবীন্দ্রনাথ থেকে বুদ্ধদেব বসু, যে রাম নরচন্দ্রমা। রামায়ণের বিরাট পণ্ডিত VS শ্রীনিবাস শাস্ত্রী তিনিও বলছেন রাম চরিত্র হিসেবেই এমন যে তিনি অনেক মানবোচিত ভুল করে ফেলেন, এবং সেগুলো ভুলই। আজকে যে কথা বলা হয়, দেখা যাবে যে রাম অনেক সময় সীতার দ্বারা তিরস্কৃত হচ্ছেন এবং সেটা রাম গ্রহণ করছেন। রাম অনেক সময় একটা জাজমেন্টের ভুল হচ্ছে, কিন্তু রাম একই সঙ্গে প্রচণ্ড ইমোশনাল, আবার অসম্ভব কর্তব্যপরায়ণ। এই যে সংমিশ্রণ যে জায়গাটাতে, সেখানে রামের নামে কারো আপত্তির তো কোনো কারণ দেখি না। এবার দ্বিতীয় একটা পয়েন্ট আসে যে হ্যাঁ, মর্যাদা পুরুষোত্তম তিনি, তার নামটা কি যেখানে সেখানে চিৎকার করে বললেই বা কিছু বললেই কি বিরাট ভক্তি দেখা হয়? না, আমি সেটাকেও আমি যে খুব সমর্থন করছি তা নয়, কিন্তু তার বাইরে একটা কথা আছে। এই দেশে অনেক রাজনৈতিক নেতার নাম ধরে অনেক চিৎকৃত সমর্থন দেখা যায়। আমাদের যেটা শুনলে বাঙালিদের যেটা খুব একটুখানি অস্বস্তি হবে, যে উত্তরপ্রদেশে নেতাজি 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 বলে মুলায়ম সিং যাদবকে নিয়ে বিরাট মারপিট হতো, মাতামাতি হতো, তো আমরা খুব অবাক হয়ে ভাবতাম ভারতবর্ষে কি আরো দ্বিতীয় নেতাজি থাকতে পারে নাকি। কিন্তু আমার কথাটা হচ্ছে, যেখানে প্রত্যেকটি রাজনৈতিক নেতা, ছোট বড় নেতা নেত্রী, তাদের নিয়ে প্রকাশ্যে এত উন্মাদনা চলতে পারে, সেখানে রামের নাম নিয়ে যদি কেউ আবেগে মাতোয়ারাও হয়, তাতে এত রিয়্যাক্ট করার কিছু আছে বলে তো মনে হয় না। এই অ্যালার্জির কোনো কারণ আমি কিন্তু খুঁজে পাইনি কোথাও। এই অ্যালার্জির কারণ অনেকেই খুঁজে পাননি। আপনার লেখাতেই পড়ছিলাম বিনয়দা, যে যাদের এদেশে কোথাও একটা, আপনার লেখাতেই পড়ছিলাম বিনয়দা, যাদের এদেশে স্বাধীনতা আন্দোলনের একটা নির্দিষ্ট পর্যায়ে বা পর্বে বন্দে মাতরম বলতেও আপত্তি ছিল, কিন্তু জয় শ্রীরাম বলতে আপত্তি ছিল না, এমন অনেক মানুষের কথা আপনার লেখাতে এসছে, পড়েছি। হ্যাঁ, আমি জালিয়ানওয়ালাবাগে আব্দুল ঝোলানি, সম্ভবত আব্দুল সাহেবের কথা শুনেছি। জালিয়ানওয়ালাবাগে আমি গেছিলাম সেখানেইতে, তো তিনি বলেছিলেন যে রামের নামে কোনো জয়ধ্বনি উঠলে আমার তো গলা মেলাতে, সেটা ঠিক জয় শ্রীরাম ছিল কিনা আমি জানি না, সেটা যাই হতে পারে, সেটা রাম হতে পারে, সেটা সিয়ারাম হতে পারে, সেটা রামজি কি জয় হতে পারে, যাই হতে পারে, কিন্তু তিনি বলেছিলেন তার কোনো আপত্তি নেই, কারণ রাম যখন এদেশের সর্বোৎকৃষ্ট রাজা হিসেবে গণ্য, তখন তিনি সবার রাজা, হিন্দু মুসলমান শিখ জৈন বৌদ্ধ খ্রিস্টান ব্রাহ্মণ চণ্ডাল সকলের রাজা তিনি। তো রাজার রাজত্বে প্রজারা তো সবাই সমান, এবং রামের রাজত্বে কিন্তু ডিসক্রিমিনেশনের কোনো জায়গা ছিল না। যেটা আমি একটা জায়গায় উল্লেখ করেছি, যে এই যে হনুমান চালিসা একটি গ্রন্থের কথা আসে, আমরা দেখি গোটা উত্তর ভারত জুড়ে বজরংবলীর জনপ্রিয়তা রামের চেয়েও বেশি। তো আর কোন মহাকাব্যে সেবককে প্রভুর চেয়ে উঁচুতে উঠতে দেওয়া হয়েছে? তো আমার বক্তব্য হচ্ছে, এখানে একটা লাইন আছে, তুহু মম প্রিয় ভরত হিসাম ভাই, ভরতের হাতে ছিল অযোধ্যার অ্যাডমিনিস্ট্রেশন। তো এই লাইনটা, এই পংক্তিটার মানে কি এভাবে করা যেতে পারে না, যে অ্যাডমিনিস্ট্রেশনে আরো বনবাসী জনজাতি তাদের একটা জায়গা করেছিলেন রাম? এগুলো সবই ডিসকোর্সের ব্যাপার। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, অনেকে এটা বলেন তিনি আমার ব্যক্তিগত, তাকে নিয়ে কেন আমি প্রকাশ্যে বলবো? আপনার আর কিছু তো ব্যক্তিগত নয়। আপনি আপনার আরাধ্যই শব্দটা ব্যবহার করছে, আরাধ্য নেতা নেত্রীর জন্মদিনে হোর্ডিং টাঙিয়ে, ফ্লেক্স টাঙিয়ে, মহাপুরুষের সঙ্গে তুলনা করে আপনি সবকিছু প্রকাশ্যে করতে পারেন, শুধু আপনি আশা করেন ব্যক্তি কয়েকটা বিষয় শুধু ওগুলো খুব গোপনে করতে হবে। কেন? রামের নাম নেওয়াটা বা রামকে ভালোবাসা কিন্তু কোথাও অপরাধ হিসেবে গণ্য হতে পারে না। হ্যাঁ, এখানে অনেকগুলো প্রশ্ন উঠবে, যে এটা কেন, ওটা কেন, এটার সঙ্গে আমার কথাটা যেটা একটাই কথা, যে আজকে সুপ্রিম কোর্টের রায়ে যে বহুদিন ধরে চলে আসা বিবাদ বিসংবাদ, তার মধ্যে সৌধ নির্মাণ বিনির্মাণ, ধ্বংস, মন্দির ধ্বংস, মসজিদ ধ্বংস, সমস্তগুলো পেরিয়ে আমরা একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে একটা আপাত শান্তি কল্যাণ বিরাজ করছে। আমার কথা, এই জায়গায় কেউ যেন এই রবীন্দ্রনাথ যে কথাটা বলেছিলেন সেটাই আমার মূল কথা, যে রাম ভারতের ঐক্য সাধন প্রথম করলেন। এই বিপুল ভারতের ঐক্য সাধনের প্রথম এবং প্রধান কারিগর রামকে কেন্দ্র করে যেন কোনো বিভেদের রাজনীতি
হতে পারে। এবার আপনি বলবেন ও করছে, ও বলবে সে করছে, আপনি নিজে কেন সেটা করছেন? কেউ সেই জায়গাটা থেকে আমরা যেন প্রত্যেকে রামকে কারো দেবতা, কারো মহাকাব্যের নায়ক, কারো বা রাজা, যে যেভাবে হোক দেখুক, তিনভাবে তিনজন দেখুক বা তিনভাবে একজনই দেখুক, আমরা যেন রামকে সেই কেন্দ্রে রেখে সুশাসনটাকে ভাবতে পারি। এবং আজকে আমি একটা জিনিস খুব আনন্দের সঙ্গে লক্ষ্য করছি, আমি বিভিন্ন ভিডিও দেখি, অযোধ্যার মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে তারা কিন্তু এই যে রাম মন্দিরকে কেন্দ্র করে একটা বিপুল পর্যটনের সম্ভাবনা খুলে যাচ্ছে। প্রচুর মানুষ আসছেন, আসবেন, পূর্ব এশিয়া থেকে আসবেন এবং তাতে একটা বিপুল রোজগারের সম্ভাবনা খুলে যাচ্ছে। এটা আপনি জানেন অনির্বাণ, যে জায়গা থেকে যে অযোধ্যার যে জমি আমি শুনছিলাম যার মূল্য ছিল 5 লাখ টাকা, সেই জমির এখন দাম হয়ে গেছে 55 লাখ টাকা। তো সেখানে অনেক অনেক নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলছে। নতুন একটা মানুষ যে হয়তো চুপ করে বসেছিল, সেই এত মানুষের মানে সমাগমে যদি একটি স্টেশনারি দোকানও দেয়, তার রোজগারটি অন্তত ইতে হচ্ছে। এই যে অযোধ্যার একটা নতুন করে আমি বলবো একটা মানে কি বলবো স্বাবলম্বী হয়ে উঠছে অযোধ্যা, একটা মানে গঞ্জ শহরের জায়গা থেকে সেটা একটা মেগা সিটি হয়ে উঠছে রামকে কেন্দ্র করে। এটা তো একটা আনন্দের সংবাদ, এটাতে তো কোনো, এবং তার সঙ্গে আমি বলবো রাম কিন্তু ভারতের পরিবেশের পক্ষেও একটা খুব বড় নাম। কারণ রাম কিন্তু তার গোটা জীবনে রাম কিন্তু কখনো বনে গিয়ে অট্টালিকা বানাননি, তিনি কিন্তু বনে ওই ছাউনি ওই কুটিরেই থাকতেন, তিনি বানাতে পারতেন রাজার ছেলে। তো সরজু নদী থেকে আরম্ভ করে সমস্ত পরিবেশ রক্ষা, এটার একটা বিপুল জায়গা। এবং আরো একবার উল্লেখ করব রামের সেই গণতান্ত্রিক স্পিরিট। রামকে ঘরে আনতে এটা রামায়ণেই আছে যে 6 দিন পরে অনেকে গেছিলেন, ভরতের নেতৃত্বে অনেকে গেছিলেন রামকে ফিরিয়ে আনতে। তার মধ্যে একজন ঋষি ছিলেন জাবালি, তিনি নানা রকম কথা বলছিলেন যে পিতৃসত্য পালনের কোনো দরকার নেই, এটা নেই ওটা নেই। তো তখন রাম তাকে বলেন আপনি তো উল্টো কথা বলছেন। তখন জাবালি বলেন আমি প্রয়োজনে আস্তিক, প্রয়োজনে নাস্তিক। রাম কিন্তু জাবালির কোনো শাস্তি বিধান করেননি। তো এই যে রাম যে ব্যক্তি স্বাধীনতা প্রত্যেকটি নাগরিকের ক্ষেত্রে সুনিশ্চিত করার চেষ্টা করেছেন অন্তত রাজা হিসেবে, সেই সময় আজকের ভারতেও প্রত্যেকটা প্রদেশে, শুধু কেন্দ্রে নয়, প্রত্যেকটা প্রদেশেও নাগরিকের সেই স্বাধীনতাটা থাকুক, সে যা বলতে চায় সে যেন তা বলতে পারে, তার জন্য তাকে যেন শাস্তি পেতে না হয়। যারা বিভিন্ন কথা বলেন ভিন্ন রুচি, তারা নিজেরা কি ভিন্ন রুচি মানেন?